আসসালামু আলাইকুম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আমরা আজকে আমাদের ক্লাসটা আল্লাহর মতো শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে এক্সট্রা একটা ক্লাস। রেগুলার যে আমাদের শিডিউল আছে সেটার বাইরে আজকে একটা ক্লাস আমরা শুরু করছি, যেখানে আমি মেইন পারপাসটা বলে দিই। এখানে মেইন পারপাসটা হচ্ছে যারা মোটামুটি হচ্ছে আরবি রিডিং পড়াটা একটু সমস্যা আছে তাদের জন্য মেইনলি আজকে ক্লাসটা হেল্প হবে। তো আমি যদি শুরুতেই বলি যে কোন একটা ল্যাঙ্গুয়েজ আমরা যখন শিখতে যাই, ল্যাঙ্গুয়েজ শেখার শুরুতে ল্যাঙ্গুয়েজ শেখার শুরুতে হচ্ছে আমরা যে কাজটা করি যে ওই ল্যাঙ্গুয়েজে হচ্ছে আসলে রিটেন ফর্মে, মানে লিখিত সেই ভাষাটার হচ্ছে কিছু অক্ষর থাকে বা কিছু অ্যালফাবেট থাকে, যেগুলা দিয়ে আমরা আসলে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেখার যাত্রাটা শুরু করি। ঠিক আছে, তো এখানে হচ্ছে ঠিক তেমনই আমরা হচ্ছে যখন বাংলাটা শিখেছিলাম তখন আমরা কিন্তু ওই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থেকে শুরু করেছিলাম একেবারে, মানে চাইল্ডহুড থেকে। তো এখানে অ্যারাবিকের ক্ষেত্রেও হচ্ছে সেম, অ্যারাবিকের ক্ষেত্রেও হচ্ছে আমরা একইভাবে শিখবো। তো এখানে হচ্ছে আমরা বাংলাতে যেটা শিখেছিলাম, প্রথমে বর্ণমালা শিখেছিলাম, তারপরে হচ্ছে আমরা ওই যে স্বরবর্ণের কিছু হচ্ছে সংক্ষিপ্ত রূপ দিয়ে আমরা উচ্চারণ শিখেছিলাম। তো এখানেও সেম ভাবে আমরা দেখবো যে আসলে কয়টা হচ্ছে আমাদের ইয়ে আছে, মানে বর্ণ কয়টা আছে। তারপর আমরা দেখবো যে সেখানে হচ্ছে স্বরবর্ণ কয়টা আছে। এরপরে দেখবো আমরা হচ্ছে কি সেই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটা কিভাবে হচ্ছে উচ্চারণের জন্য আমরা কাজে লাগাই, সেগুলো আমরা ইনশাল্লাহ একটু দেখবো। মেইন কথা হচ্ছে আমাদের উচ্চারণটা শেখা। তো এখানে আমি যদি এখানে প্রথমে যে পিডিএফটা দেখেন আমি শেয়ার করেছি, এখানে কিন্তু কয়েকটা কলাম আছে, এখানে আরবি নাম আছে। ঠিক আছে, আমরা আরবি যে হরফগুলো চিনি, এখানে হচ্ছে আরবি নামের হচ্ছে বাংলাতে হচ্ছে সেটাতে লেখা আছে। আর এখানে আরবি হরফগুলো এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে আপনার এই একই হরফ, এখানে হচ্ছে অরিজিনাল যে হচ্ছে হরফগুলা বা বর্ণগুলা অ্যালফাবেট গুলো আমরা দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্ন রূপের মধ্যে যেগুলো আছে। তো এইখানে হচ্ছে এই বর্ণগুলাই হচ্ছে কোরআনের মধ্যে, কোরআন বা হচ্ছে আপনার যে কোনো অ্যারাবিক অ্যারাবিক টেক্সট, সেখানে হচ্ছে আপনার এই একই বর্ণ হচ্ছে বিভিন্ন ভাবে লেখা হয়, মানে শব্দের শুরুতে লিখলে একরকম, এখানে যে ইয়ে আছে। আচ্ছা, এখানে হচ্ছে আদ্য আদ্য মানে হচ্ছে শব্দের শুরুতে লিখতে গেলে কিভাবে হচ্ছে এই একই বর্ণ লিখতে হয়। আবার হচ্ছে একই বর্ণ শব্দের যদি কোনো মানে মাঝে আসে, কোনো একটা শব্দের মাঝখানে হয়তো এই বর্ণটা আসছে, সেটা কিভাবে লেখা হয়। আর মানে ওই একই শব্দের যদি হচ্ছে লাস্টে এই একই বর্ণ আসে, তখন কিভাবে লেখা হয় সেটার একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। তো আমি যদি শুরুতে বলি, দেখেন আরবি বর্ণমালা আমরা জানি যে আরবি বর্ণমালা হচ্ছে টোটাল 29টা। তার মধ্যে হচ্ছে একটা আছে, মানে এই যে আলিফ, এই আলিফের উপরে নর্মালি হচ্ছে আমরা জের মানে আলিফটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, আমরা যদি বলি আলিফটা হচ্ছে আমরা মানে আলিফটা হচ্ছে যেমন বাংলাতে হচ্ছে আমরা কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম, তো এখানে সেই আলিফটাকে আমরা হচ্ছে স্বরবর্ণের মধ্যে ফেলে দিব, এটার কোনো ব্যঞ্জন বর্ণের যে রূপটা সেটা নাই। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটু পরে দেখবো। এরপরে দেখেন কি আছে, বা আছে, তা আছে, সা, জিম, হা। এরপরে যেটা আছে দেখেন, খ আছে। আচ্ছা, এখানে দেখেন প্রথমে আছে কি আলিফ, এখানে দেখেন উচ্চারণ দেওয়া আছে আলিফ। আবার এখানে আছে বা, সেটাকে বাংলায় লেখা আছে এখানে তা। এরপর আছে সা। এরপরে দেখেন জিম। এখানে আছে হা। এরপর আছে খ। এরপরে দেখেন দাল। এখানে আছে কি জাল। আর এরপরে আছে কি র। এরপরে ঝা। এরপর আছে দেখেন সিন। এখানে শিন। এখানে সদ, দদ, ত, জ। এরপরে দেখেন আছে আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন। আরেকটা আছে দেখেন
হা আছে, হা, ওয়া, আর ইয়া। আমরা নর্মালি কি এর মধ্যে কিন্তু একটা বিষয় মিসিং, আপনারা খেয়াল করেছেন কি না, আমরা যদি মানে বর্ণমালাগুলো আগে থেকে জেনে থাকেন, এখানে কিন্তু হামজা মিসিং আছে। হামজা মিসিং আছে, হামজা মিসিং থাকার অর্থ হচ্ছে আমি কিছু ক্ষেত্রে শুধু আলিফ বসাবো, সেক্ষেত্রে হচ্ছে আলিফের উপরে কখনোই জের জবর পেশ হবে না। কিন্তু এই একই আলিফ যখন আমরা বাক্যে হচ্ছে এটার উপরে জের জবর পেশ বসাবো, তখন সেটাকে আমরা একটা নাম, যেটা হচ্ছে জেনে থাকি, সেটা হচ্ছে হামজা। এবং সেটা লিখার সময় এই যে আমি সাইডে একটু লিখে দিচ্ছি, এই যে এটা মানে একটু টেকনিক্যালি আমি যদি লিখি এখানে, এই যে এরকম একটা সাইন উপরে থাকে, ঠিক আছে। তখন আমরা এটার উপরে কি বসাচ্ছি, এই যে জবর বসাচ্ছি, বা হচ্ছে এটাকে যদি আমি এভাবে লিখি, আচ্ছা এখানে লিখতে গেলে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা এখানে যদি আমি এটার নিচে এইভাবে একটা ছোট্ট করে একটা সাইন দিয়ে সেটা নিচে আমি চাইলে জেড লিখতে পারবো। আচ্ছা এটা মানে রাইটিং প্যাডে লিখলে এখানে লিখলে ভালো হবে। আচ্ছা এখানে দেখেন, শুধু যদি আমি আলিফ বসাই, সেটা তো আলিফ, সেটার উপর আমি জের জবর পেশ মানে যে হচ্ছে ভাওয়েল সাইন স্বরবর্ণ আছে, যে আকার একার আছে, সেগুলো আমি বসাতে পারবো না। কিন্তু আমি কি করতে পারি, যখনই এটার উপরে আমি জের জবর পেশ বসাতে যাব, তখন আমরা ছোট্ট একটা সিম্বল আনতে হয়। তখন কিন্তু এই যে এটাকে আমরা বলছি আলিফ, এটাকে বলছি কি, এটাকে যদি আমি লিখি, দেখেন এটা হচ্ছে আলিফ। আর এই যে আমি এটার উপর কি বসিয়েছি, একটা জবর বসিয়েছি, তাই না? তো যখনই আমি হচ্ছে আলিফের উপরে যখন জের জবর বসাচ্ছি, সেই একই আলিফ হচ্ছে আমার হামজা হয়ে যায়। এই জন্য আপনারা যারা হচ্ছে বর্ণমালাটা জেনে মানে আগে থেকে যাদের জানা আছে, জেনেছেন, তো সেখানে কিন্তু আমরা হচ্ছে হামজা আলাদা করে শিখেছি, কিন্তু এখানে দেখেন হামজাকে ওভাবে উল্লেখ করা নাই। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের যেটা আমার পক্ষ থেকে বলা, সেহেতু হচ্ছে শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে আরবি নাম অনুযায়ী এখানে এই বর্ণমালাগুলো দেখে দেখে আপনাদেরকে একেবারে ইনিশিয়াল লেভেলে, একেবারে নতুন করে একটা ল্যাঙ্গুয়েজ যখন শিখছেন, তখন হচ্ছে আপনার এই বর্ণমালাগুলো আপনাকে চিনতে হবে। আর এটা চেনার জন্য খুব বেশি সময় দেওয়ার মনে হয় না প্রয়োজন আছে। একটু অ্যাটেন্টিভলি যদি একটু চেষ্টা করেন, তাহলে হয়তো 30 to 1 hours এর মধ্যে বর্ণমালাগুলো অলরেডি আপনি শিখে যাবেন। এবং এরপরে যে কাজটা করতে হবে, এটা হচ্ছে যে সংক্ষিপ্ত রূপ কিভাবে আছে, যেমন আলিফটা হচ্ছে লম্বা করে একটা দাগ থাকে অক্ষরের শেষে। আবার হচ্ছে বাটা দেখেন নিচে একটা হচ্ছে ফোঁটা আছে, তায়ের উপরে দুইটা ফোঁটা, মানে এগুলো হচ্ছে যে এই ফোঁটাগুলো দেখে চিন্তা হয়। ছায়ের উপরে দেখেন এই যে তিনটা ফোঁটা আছে। জিমের হচ্ছে এখানে এভাবে যদি আপনার কোনো শব্দের শুরুতে লিখতে চাই, তাহলে দেখেন নিচে আমরা একটা ফোঁটা দেই, এই যে জিম। আবার হচ্ছে কি, এই যে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, দুইটা নিচে নিচে। ফোঁটা আছে, আর যেটা সেপারেট আছে সেটা হচ্ছে যেটা লাস্টে বসাচ্ছি, সেখানে আমার মাঝখানে হচ্ছে আমার একটা ফোঁটা। এরপরে দেখেন হা, হা হচ্ছে এই যে জিমের মতোই দেখতে, কিন্তু কোনো ফোঁটা নাই। আর খ হচ্ছে দেখেন উপরে ফোঁটা। ঠিক আছে, জিমটা হচ্ছে নিচে আর খটা হচ্ছে উপরে। আর হায়ের উপরে কোনো ফোঁটা নাই। এই তিনটা অক্ষর দেখেন একই রকম, শুধুমাত্র কি নিচে থাকলে, নিচে ফোঁটা থাকলে, এক ফোঁটা থাকলে জিম, আর হচ্ছে কি ফোঁটা না থাকলে হা, আর হচ্ছে কি উপরে একটা ফোঁটা থাকলে সেটা খ। আর এই দাল যেটা দেখছেন, মানে এই দালটা একই রকম প্রত্যেকটা জায়গায়, আপনার এটা একই রকম, এটা দেখলেই চিনতে পারবেন। আর এই জালটা হচ্ছে টোটালি ডালের মতোই, কিন্তু উপরে একটা কি আছে, ফোঁটা আছে। রটা দেখেন এই ডালটা হচ্ছে কি একটু কোনা করে হচ্ছে উঠানো, আর রটা একটু নিচের দিকে নেমে আসছে। ঠিক আছে, এখানে দেখেন র আছে আর কি আছে, ঝা আছে। র আর ঝা দুইটার পার্থক্য হচ্ছে র এর উপরে ফোঁটা নাই, আর ঝা এর উপরে একটা ফোঁটা আছে। আচ্ছা এরপরে দেখেন সিন আর শিন আছে, তাই না? এই সিন, সিনটা দেখেন উপরে, এটা হচ্ছে সিনটা দেখেন যেভাবে লিখে আছে, পরের শিনটাও একই রকম লিখে আছে, কিন্তু সিনের উপরে দেখেন কোনো ফোঁটা নাই, কিন্তু শিনের উপরে দেখেন তিনটা ফোঁটা আছে। এরপরে দেখেন আছে আপনার সদ, সদের উপরে কিন্তু কোনো ফোঁটা নাই, কিন্তু তদের উপরে কি আছে, একটা ফোঁটা আছে দেখেন এখানে। ঠিক আছে, এরপরে মানে ফোঁটা বলতে একটা ডট চিন্তা করতে পারেন। হ্যাঁ, এখানে ত আছে দেখেন, ত আছে, ত আর জটা কিন্তু একই রকম দেখতে। হ্যাঁ, একই রকম দেখতে, শব্দের শুরুতে মাঝে যেখানেই থাক
একই রকম দেখতে ত আর জয়, শুধুমাত্র ত এর উপরে কোনো ডট নাই আর জয়ের উপরে একটা একটা করে ডট আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আছে দেখেন, এরপরে হচ্ছে আমার আইন। আইনটা দেখেন একটু দেখতে কেমন। এটা হচ্ছে দেখেন সিঙ্গেল থাকলে এভাবে থাকবে, আর যদি শব্দের শুরুতে আসে তাহলে হচ্ছে দেখেন মাঝে আসলে এমন হবে, আর লাস্টের দিকে আসলে আবার অরিজিনাল ফর্মের মতোই অনেকটা। আর এখানে দেখেন গয়েন, গয়েনের হচ্ছে আপনার আইন আর গয়েন একই রকম দেখতে, আইনের উপরে কোনো ডট নাই, গয়েনের উপর একটা একটা করে ডট আছে। ঠিক আছে, এরপরে দেখেন ফা আর কফ। ফা আছে দেখেন, ফা এর উপরে একটা করে ডট, ফায়ের মতোই দেখতে কফ, কফের উপরে দুইটা করে ডট। এই ডট গুলা দিয়ে দিয়ে আপনার হচ্ছে মনে রাখতে হবে কোনটার উপরে ডট আছে, কোনটা কোনটার মতো দেখতে, কোনটার নিচে কয়টা ডট আছে, এইভাবে আপনি হচ্ছে চিনতে পারেন। এরপরে দেখেন আছে কাপ। কাপ আছে দেখেন, কাপটা সিঙ্গেল থাকলে এমন থাকবে, তারপর হচ্ছে কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকলে মানে শব্দের শুরুতে থাকলে এমন হবে, মাঝে থাকলে এটা সাইন, আর লাস্টে থাকলে আবার অরিজিনালের মতো। ঠিক আছে, আর মাঝখানে দেখেন একটা এস আছে। এরপরে দেখেন লাম। লামটা হচ্ছে দেখেন এখানে যেমন আছে, লাস্টেও হলো একই রকম থাকবে। এখানে দেখেন একটু টান আছে, দেখেছেন? এটার সাথে কোনো নুক্তা নাই। মিমটা দেখেন একটু গোল আছে, তাই না? মাথার দিকে একটু রাউন্ড শেপের। এখানে শুরুতে থাকলে এমন, মাঝে এমন, আর এখানে লাস্টেরটা দেখেন এমন। নুনটা দেখেন, নুনের উপরে একটা হচ্ছে ডট আছে। ঠিক আছে, নুনের উপরে একটা ডট আছে। আর হাটা দেখেন, হাটা একটু গোল শেপ, আর হচ্ছে একই গোলটা আবার কি হয়ে যাচ্ছে মাঝখানে দেখেন একটু হচ্ছে মানে ইয়া হয়েছে আর কি, যখন লিখেছে শব্দের শুরুতে, মাঝে আর শেষে। ওয়াওটা যেখানেই থাক ওটা একই রকম থাকবে, আর ইয়াটা যেটা আছে সেটার নিচে হচ্ছে দুইটা ডট। তো এখানে আরেকটা বিষয়, প্রথম হচ্ছে এভাবে করে আপনাদেরকে হচ্ছে চিনতে হবে অ্যারাবিক অ্যালফাবেট একেবারে ইনিশিয়াল লেভেলে, যখন টোটালি নিউ একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন। মানে শুরুতে যেটা শিখতে হয় সেটা হচ্ছে অক্ষরগুলা চিনতে হয়, অক্ষরগুলোর উচ্চারণ দেখতে হয়, এবং এই অক্ষরগুলো শব্দের মধ্যে কিভাবে আসলে লেখা থাকে, মানে আপনার টেক্সটের মধ্যে শব্দগুলো মানে ওই শব্দের মধ্যে এই অ্যালফাবেট গুলো কিভাবে লেখা থাকে, এটা হচ্ছে একটু প্র্যাকটিস করতে হয়। তো এটা খুব বেশি সময় লাগে না, অ্যাটেন্টিভলি দেখলে ওই 30 to 1 hours এর মধ্যে ইনশাল্লাহ এটা কভার করা সম্ভব, যদি হচ্ছে আপনারা একটু অ্যাটেন্টিভলি দেখেন। আর এখানে দেখেন প্রত্যেকটার উচ্চারণ মানে উচ্চারণ আমরা ওই যে বাংলা হরফের সাথে কোনটা মিলে, যেমন এই যে আলিফ আছে না, আলিফ হচ্ছে সরিয়া এর মতো উচ্চারণ হয়, মানে সরিয়া মানে সরিয়া আমরা যেভাবে শিখেছি এখানে আলিফটা একই রকম। আর এই যে বাটা হচ্ছে দেখেন ব, ঠিক আছে, তা হচ্ছে ত, এখানে দেখেন তা হচ্ছে ত, আর এখানে এই যেটা আমরা সা বলছি সেটা হচ্ছে দেখেন উচ্চারণ কেমন হবে, মানে থ এর মতো। ঠিক আছে, এখানে উচ্চারণ গুলা দেওয়া আছে। এরপরে দেখেন হচ্ছে জিম যেটা আছে সেটা ওই যে বর্গীয় জ আছে না বাংলাতে, সেই বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে। এখানে হাটা দেখেন ওই যে হা এর মতো হ, হ এর মতো উচ্চারণ হবে। আর এখানে খটা হচ্ছে বাংলা হরফ খ, দালটা হচ্ছে দ এর মতো উচ্চারণ হবে, জালটা হচ্ছে এই যে এখানে, এখানে যদিও ধ আচ্ছা। বলেছে কিন্তু আপনি যা বর্গের জয়ের মতো উচ্চারণ করতে পারেন। রটা হচ্ছে র এর মতোই হবে, ঝাটা হচ্ছে আপনি চাইলে কি এখানে জ বলেছে তো আপনি ঝায়ের মতো উচ্চারণ করতে পারেন, ঠিক আছে, ঝ অক্ষরটা এখানে নিতে পারেন। সিনটা হচ্ছে দেখেন দন্ত স, শিনটা হচ্ছে তালে বর্ষা, মানে বাংলা হরফের সাথে এটা মিলিয়ে নিবেন তাহলে উচ্চারণ করতে সহজ হবে। এরপরেরটা আছে দেখেন, সদ আছে দন্ত স এর মতো, দদ আছে দ এর মতো, ত আছে ত এর মতো, জ আছে হচ্ছে জ এর মতো। আর হচ্ছে এরপরে যদি হচ্ছে আমি দেখাই, আচ্ছা এখানে আইন আছে দেখেন, আইনটা হচ্ছে অনেক সময় কি একটু মানে গলার ভেতর থেকে পড়তে হয় তো, কিন্তু এখানে হচ্ছে আমরা হুম, সরেয়ার মতো চিন্তা করতে পারে আইন। ঠিক হুম, আছে, গয়েনটা গলা হচ্ছে থেকে। আসলে গ, গ একটু মানে ইয়ার মধ্যে থেকে, কিন্তু আপনারা গয়েনটা এমনি নর্মালি বোঝার জন্য গ এর মতো উচ্চারণ করতে পারেন, মানে সিম্পলি উচ্চারণের জন্য। এখানে ফাটা হচ্ছে ফ এর মতো উচ্চারণ হবে, কপটা ক এর মতো উচ্চারণ হবে, কাপটাও ক এর মতো উচ্চারণ হবে, লামটা ল এর মতো, মিমটা হচ্ছে মিমের মতো। দেখেন নামের সাথে কিন্তু মিল আছে অক্ষরগুলা। নুনটা হচ্ছে দন্ত নয়ের মতো, হাটা হচ্ছে হয়ের মতো, মানে আগে একটা হা পড়েছি না ওটা হালকা করে একটু মানে শীষের মতো হা, আর এখানে হচ্ছে হাটা একটু হ, মানে একটু মানে গম্ভীর করে হ বলতে হয়।
আর এখানে হ্যাঁ। এখানে হচ্ছে ওয়াওটা আপনি রস্যুর মতো চিন্তা করতে পারেন, বা ওয়াওটা অনেক সময় সরাসরি ওয়াও এর মতোই উচ্চারণ হয়। আর ইয়াটা হচ্ছে আপনার অন্ত্যেষ্টিয় বা রস্বইয়ের মতো উচ্চারণ হয়। ঠিক আছে, প্রথমে হচ্ছে দেখেন আপনার অ্যালফাবেট গুলা চিনতে হবে। এই অ্যালফাবেট গুলা হচ্ছে আপনার চেনার পরে সেটা উচ্চারণ এখানে দেওয়া আছে, যে অ্যালফাবেট গুলা যখন উচ্চারণ করবেন কিভাবে উচ্চারণ করতে হয়। এবং এরপরে কি বাংলা বর্ণমালার সাথে কোন বর্ণমালার সাথে কোন অক্ষর, কোন হচ্ছে অ্যারাবিক লেটারটা মিলে, সেটা আপনার এখান থেকে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে হচ্ছে আপনার লেটার বা অ্যালফাবেট, সেটা হচ্ছে বাক্যের শুরুতে হলে কেমন হয় সেটা দেওয়া আছে। মানে আপনার হচ্ছে বাক্য বলতে হচ্ছে একটা মানে শব্দ। ঠিক আছে, এখানে হচ্ছে এই একই হচ্ছে বর্ণ যখন শব্দের শুরুতে বসে একরকম সাইন হবে, মাঝে বসলে মানে সেটা লিখিত অনেক ক্ষেত্রে ভ্যারি করে, আর লাস্টে বসলে এরকম হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার এই একই আপনার অক্ষরটা একটা হচ্ছে শব্দের মধ্যে, মানে শুরুতে থাকলে, মাঝে থাকলে আর হচ্ছে শেষে থাকলে পরে সেটা কি রূপে থাকতে পারে সেটা এখানে দেওয়া আছে। এটা জাস্ট একটু কয়েকবার করে আপনার দেখলে পরে ইনশাল্লাহ হচ্ছে কাভার হয়ে যাবে। তো আমার এখানে আরেকটা যেটা হচ্ছে কোশ্চেন ছিল, পার্ট ছিল, সেটা হচ্ছে আমরা এখান আমার থেকে একটা ইনশাল্লাহ কোশ্চেন একটু। ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো। ওই যে ছাটা যে আমরা উচ্চারণ করছি, হালকা কি একটু জিহ্বা বের করতে হবে একটু পাতলা এখন করার জন্য ছা। এখন আমি একটা কথা বলি, এখানে তাজবিদের নিয়ম অনুসরণ যদি আপনি করেন, এই ক্লাসটা আসলে মেইনলি হচ্ছে যারা টোটালি অক্ষরটাও চিনে না, মানে আচ্ছা আচ্ছা। আপনি বুঝতে পারছেন, মানে সেই জি লেভেলে ম্যাম। থেকে তো অতটা আসলে আমরা তাজবিদটা অত শুদ্ধ ভাবে না পারলেও মানে পড়তে পারবে। মানে মোটামুটি একটা পড়তে পারবে খুব কম সময় প্র্যাকটিস করে। ঠিক আছে, মানে খুব কম সময়, দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা প্র্যাকটিস করে সে যেন কি করতে পারে, অ্যারাবিক টেক্সটটা সে যেন রিডিং করতে পারে। এটা হচ্ছে আপনার আজকের ক্লাসের মেইন পারপাস। ঠিক আছে, আর তাজবিদের নিয়ম যদি শিখতে চান, সেটা হচ্ছে আপনার 1 মাসে তাজবিদের রুলস, অনেকগুলো রুলস আছে, সেগুলো আপনি শিখে ফেলতে পারবেন। সে উচ্চারণ কেমন হয়, তারপরে সেটা হচ্ছে মানে কোনটা হচ্ছে ঠোঁটের আগা থেকে উচ্চারণ করতে হয়, ঠোঁটের গোড়া থেকে কোনটা, গলার হচ্ছে ভেতর থেকে কোনটা আসে, মানে এটা অনেকগুলা হচ্ছে আপনার নিয়ম আছে। ঠিক আছে, ওটা আলাদা। আজকের টার্গেটটাই হচ্ছে কি, যারা টোটালি নিউ, অ্যারাবিক পড়তে যাদের কষ্ট হয়, তাদের জন্য আজকের ইয়াটা, ক্লাসটা। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে দেখেন হচ্ছে পরেরটা হচ্ছে, আমি যদি বলি এখানে ইংলিশে দেওয়া আছে, এগুলো আমরা না দেখি। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন, একটু যদি শেয়ার করি আপনাদের সাথে। এখানে হচ্ছে আমরা আহ যেটা দেখেছি, এই যে এই যে এটাই আমরা কিন্তু ওই ফাইলটার মধ্যে দেখেছি, তাই না? যে যদি সেটা মানে নিজের মতো করে কোনো শব্দের সাথে যুক্ত না হয়ে শুধু যদি আমরা অক্ষরগুলো লিখি তাহলে এরকম হবে। মানে কোনো শব্দের শুরুতে এই একই লেটার শব্দের শুরুতে আসলে এরকম হবে, মাঝে আসলে এমন, লাস্টে আসলে এমন। এটা আমরা আলোচনা ওই একটা ফাইলের মধ্যে করে ফেলেছি, এখানে এটার দরকার নেই। এখন যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে আমরা হচ্ছে অ্যারাবিকে হচ্ছে আমরা স্বরবর্ণ, আমরা যেমন বাংলাতে মানে একার ওকার চিনেছি না, কার চিনেছি উচ্চারণ করার জন্য, তাই না? তো এখানে হচ্ছে অ্যারাবিকে হচ্ছে আপনার 3টা আছে, মেইনলি হচ্ছে 3টা আছে, এরপর আদার্স হচ্ছে কয়েকটা আছে। তো তার মধ্যে হচ্ছে একটা আমরা বাংলাদেশি যে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেটা জেনে থাকি, যে কোন একটা শব্দ মানে কোন একটা হচ্ছে বর্ণ আমি যদি নিই, এখানে বা নিয়েছি, ঠিক আছে, ব এর উচ্চারণ কিসের মতো হয়, বাংলা লেটার ব আছে তাই না, বা এর উচ্চারণ হচ্ছে ব এর মতো হয়। তো এইটা আমরা হচ্ছে কি ওই অক্ষর যখন হচ্ছে চিনেছি তখন কিন্তু এটার সাথে এভাবে আমরা কানেক্ট করে দেখেছি। তো এখন আমার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমার হচ্ছে আকার একার যেভাবে বাংলাতে চিনেছিলাম না কার, তো এইখানে হচ্ছে আমরা ঠিক ওইভাবে অ্যারাবিকে হচ্ছে 3টা আছে। একটা হচ্ছে এটাকে আমরা বলছি হচ্ছে জবর, আরেকটাকে বলছি জের, আরেকটাকে বলছি পেশ। ঠিক আছে, এই একই বা এই একই বায়ের উপরে আমি যখন কি লিখছি, জবর লিখছি, তখন হচ্ছে এই যে বা জবর কি হয়ে যাচ্ছে, বা জবর বা, এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে আকার। ঠিক আছে, আকার। এরপরে দেখেন আবার একই বা, ঠিক আছে, একই বা
সে বায়ের নিচে যখন লিখছি বাজের বি, ঠিক আছে? তাহলে এই যে নিচে দিচ্ছি না জের, তো এটাকে হচ্ছে এভাবে হচ্ছে আপনার এখানে রশ্মিকারটা এভাবে লিখলে বুঝতে সমস্যা হতে পারে। এই যে এখানে এভাবে লিখলাম রশ্মিকার, ঠিক আছে? আরেকটা আছে, বা লিখলাম, বায়ের মাথায় দেখেন এটাকে বলে পেশ, এটা বা পেশ বু। তাহলে এটা কি হয়ে গেল? উকার, তাই না? তো এখানে আপনি প্রথমে যে কাজটা করবেন, প্রত্যেকটা অক্ষরের সাথে কোন বাংলা বর্ণমালা মিলে যায় সেই বাংলা বর্ণমালা গুলা হচ্ছে এভাবে ডিটেক্ট করবেন। যেমন এখানে বা, এর সাথে কোন বর্ণমালা সম্পর্ক আছে? ব, এর সাথে ব। তাহলে এর উপরে আমরা যখন একটা এই যে এরকম একটা দাগ দিচ্ছি সেটাকে বলছি জবর। সেই জবরটার উচ্চারণ হচ্ছে আকার, তাহলে বা জবর বা। এই এর নিচে একটা যখন দাগ দিচ্ছি সেটাকে বলছি মানে জের, বা হচ্ছে বাংলাতে বলে ইকার, সেটা দেখেন বা জের বি। আবার বায়ের উপরে একটা দেখেন একটা সাইন দিচ্ছি, এই যে সাইনটা এটা হচ্ছে কি বা, পেশ বু, এটা হচ্ছে উকার, ঠিক আছে? তো এইভাবে করে দেখেন এইখানে আমরা হচ্ছে যে প্রথম যে তিনটা আছে, এই যে প্রথম যে তিনটা আছে, এই প্রথম যে তিনটা আছে, এই তিনটা আমরা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমরা জের জবর পেশ বলে জানি, কিন্তু হচ্ছে আপনার যারা মিডল ইস্টে যারা হচ্ছে অরিজিনালি অ্যারাবিকটা যাদের ল্যাঙ্গুয়েজ, তারা এই জবরটাকে বলে হচ্ছে ফাতা, পেশটাকে বলে হচ্ছে দাম্মা, আর হচ্ছে জেরটাকে বলে কাসরা, ঠিক আছে? এখানে দাম্মা বলেন আর হচ্ছে পেশ বলেন উচ্চারণ কি উকার, ফাতা বলেন আর হচ্ছে জবর বলেন একই উচ্চারণ হবে আকার, কাসরা বলেন অথবা জের বলেন উচ্চারণ হবে ইকার, ঠিক আছে? এটা হচ্ছে আমরা একটু দেখেছি, এটা দেখার পরে আমরা হচ্ছে এখানে ফিরে যাব। এখানে দেখেন প্রত্যেকটা লেটার দেওয়া আছে। এই যে আলিফ, আলিফের উপরে যখন কি আছে, একটা হচ্ছে কি জবর আছে না, জবর বা হচ্ছে ফাতা আছে, আলিফ জবর, মানে জবর। এখানে একটা কথা কিন্তু বলেছিলাম যে আলিফের উপরে কখনো জের জবর হয় না, আলিফের উপরে জি। যখনই জের জবর হয় তখন সেটা হামজা হয়ে যায়। এখানে আচ্ছা লিখা একটু আচ্ছা। ভুল আছে, ভুলটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। ওখানে দেখেন ভুল লিখেছে, ঠিক আছে? ওইভাবে আলিফের উপরে কখনোই লিখা যায় না, ঠিক যাবে আছে? না। হ্যাঁ, ওভাবে লিখা যায় না, এটা হচ্ছে আলিফ, ঠিক আছে? এর উপরে কখনো জের জবর হবে না। আর এটা হচ্ছে আপনার হামজা, হামজা জবর হতে পারে, আবার কি আছে, হামজা জের হতে পারে, হামজা পেশ হতে পারে। এখানে দেখেন এটাকে বলছি এটাকে বলছি ই, আর এটাকে বলছি উচ্চারণ করছি, ঠিক আছে? হামজা জবর হামজা জের হামজা পেশ উ। এটাই দেখেন এখানে দেওয়া আছে হামজা জবর হামজা জের হামজা পেশ উ, উচ্চারণ হবে। আর এখানে বাটা কিসের সাথে সম্পর্ক? বয়ের সাথে। সেই জন্য এখানে বায়ের উপরে জবর লিখা বা হচ্ছে ফাতা লিখার অর্থ হচ্ছে বা জবর বা, ঠিক আছে? বায়ের উচ্চারণ তো বয়ের মতো হয়, তাই না? বাংলা বর্ণমালা বয়ের মতো হয়, বা জবর বা। বায়ের নিচে কি আছে? এই সাইনটা থাকা মানে হচ্ছে কি ইকার। এই যে নিচে যে জের আছে সেটা হচ্ছে অর্থ হচ্ছে ইকার বা জের বি, আর এই উপরে এই সাইনটা থাকার মানে হচ্ছে কি, দেখেন দেখতে রস্যু এর মতোই কিন্তু এটা দেখা যাচ্ছে, ঠিক আছে? বা পেশ বু। পরেরটা তাটা কিসের সাথে সম্পর্ক? তয়ের সাথে। তায়ের উপরে যখন জবর থাকা অর্থ হচ্ছে আকার, তা জবর তা। আবার এখানে তায়ের নিচে একটা কি আছে সাইন, মানে একটা দাগ দেওয়া আছে দেখেন তাজের তি, ঠিক আছে? এখানে রস্যিকার আর এখানে রস্যুকার, দেখেন তা পেশ তু। তো এইভাবে করে আপনার প্রত্যেকটা বর্ণমালা আপনার এখানে এই যে, যদি এখানে ফাটা আমরা শিখেছিলাম কি ফ এর মতো উচ্চারণ, তাই না? বাংলা বর্ণমালা ফ, এখানে মানে উপরে দাগ থাকা মানে কি ফা জবর, মানে এখানে উপরে দাগ মানে আকার, ফা জবর ফা, নিচে দাগ থাকা হচ্ছে ইকার ফাজের ফি, আর উপরে এভাবে একটা গোল থাকা হচ্ছে ফা পেশ ফু। তো এইভাবে করে এখানে লামটা হচ্ছে লয়ের মতো উচ্চারণ হয়, উপরে দাগ মানে হচ্ছে আকার, তার মানে লাম জবর লা, নিচে দাগ হচ্ছে রস্বইকার লাম যে লি, আর উপরে এভাবে সিম্বল থাকা হচ্ছে পেশ, সেটা হচ্ছে লাম পেশ লু। তো এইভাবে করে প্রত্যেকটা হচ্ছে মানে প্রথমে প্র্যাকটিস করতে হবে। এরপর আরেকটা যে বিষয় আছে
সেটা হচ্ছে এখানে যখন ওই যে জবরের সাথে যখন কোন একটা লেটারের উপরে কি থাকবে, জবর থাকবে, বা আমরা বাংলায় কি করে দেখেছি, আকার, তাই না? এই জবর মানে হচ্ছে আকার, এবং সেটার সাথে দেখেন একটা আলিফ আছে। ওই যে বাম দিকে দেখেন একটা লম্বা করে একটা দাগ আছে, তার মানে একটা আলিফ আছে। তো এইভাবে যখন আলিফ থাকবে তখন এক আলিফ পরিমাণ একটু টানতে হয়, মানে একটা ফিঙ্গার উঁচু করার মতো, যেমন বা আলিফ জবর বা, ঠিক আছে, একটু টেনে পড়তে হয়। এখানে দেখেন প্রত্যেকটার সাথে যে যখন এই যে জবর বা আকার থাকবে, আকারের সাথে আরেকটা আলিফ, আলিফ মানেও তো আকার, তাই না? মানে আলিফ মানে হচ্ছে সরেয়া, এখানে একবার হচ্ছে আকার আছে, আবার পাশে একটা সরেয়া আছে, তাহলে কি ওই দুইবার মানে দুইবার থাকার অর্থই হচ্ছে এক আলিফ পরিমাণ টানতে হবে, একটু টেনে পড়তে হবে। আর এখানে ইকার আছে, ই এর সাথে রস্ব ইকারের সাথে সম্পর্ক হচ্ছে কি, ইয়া। ইয়ার উচ্চারণ কিন্তু রস্বইয়ের মতোই হয়, রস্বই বা অন্তস্থয়ের মতো হয়। তো এখানে মানে এখানে দেখেন যখন হচ্ছে জের বা হচ্ছে ইকার, ইকারের সাথে আবার আলাদা করে একটা ইয়া আছে, তার মানে কি এটা আরেকটু টেনে পড়তে হবে। আর পেশ, পেশের সাথে দেখেন এটা দেখতে কি রস্যু এর মতো দেখতে, আবার ওয়াওটাও দেখতে কিন্তু ওই ওই পেশের মতোই দেখতে, ঠিক আছে? তো এখানে বায়ের সাথে আসলে ওয়াও এর সম্পর্ক, এবং হচ্ছে বায়ের সাথে যখন, এখানে বায়ের সাথে বলতে হচ্ছে যে পেশের সাথে, পেশের সাথে হচ্ছে ওয়াও এর সম্পর্ক, এই যখন হচ্ছে পেশ থাকবে একটা লেটারের উপরে, এবং হচ্ছে যখন সাথে হচ্ছে কি থাকবে, এভাবে একটা ওয়াও থাকবে, বা ওয়া পেশ বু, ঠিক আছে, একটু একালি পরিমাণ টেনে পড়তে হয়, এটাকে বলা হয় লং ভাওয়েল। ঠিক আছে, এটা উচ্চারণের পার্থক্য নেই। আপনি একাধিক পরিমাণ যদি পড়ার সময় টেনে নাও পড়েন, হয়তো অ্যারাবিকটা মানে কোরআন পড়ার সময় শুদ্ধভাবে পড়াটা ভালো, কিন্তু এখানে হচ্ছে আপনি নর্মালি ইনিশিয়াল লেভেলে যদি ওই একাধিক পরিমাণ টানতে না চান, তারপরেও মনে হয় না খুব একটা সমস্যা হবে। আচ্ছা, এখানে আরেকটা যে বিষয় যেটা হচ্ছে, এখানে দেখেন আমরা দেখেছি কি কোনো একটা বাংলা যদি একটা বর্ণ মানে কোনো একটা মানে রিডিং পড়া যখন আমরা শিখেছি, তখন হচ্ছে একটা কি ছিল, আমরা অ্যারাবিকে কয়টা কার পেয়েছি দেখেন তো। অ্যারাবিকে হচ্ছে যদি কোনো শব্দের হচ্ছে মানে শব্দ বলছি, কোনো একটা লেটারের উপরে যদি এটা থাকে, তার মানে কি আকার, ঠিক আছে? আবার হচ্ছে এখানে নিচে যদি থাকে তাহলে হচ্ছে রস্বইকার। আর হচ্ছে যখন হচ্ছে এই একই মানে লেটারের হচ্ছে উপরে থাকবে, সেটা হচ্ছে হ্রস্ব উকার, তাই না? এটা হচ্ছে আমরা দেখেছি। এরপর আরেকটা আছে, আমরা ওই যে হলন্ত বা হসন্ত কিন্তু জানি, মানে হলন্ত বা হসন্ত আমরা একটা জানি। মানে যেমন হচ্ছে এখানে মানে এইভাবে যদি আপনি লিখেন র, এই যে এটা কয়ের নিচে হলন্ত, তাই না? তো এভাবে লিখি না, তখন আমরা কি করি, এই রটাকে হচ্ছে মানে র এর সাথে কটা টেনে পড়ি না, র ক ত, রক তো, একটু টেনে নেই না এটার সাথে এটা। ঠিক ঠিক এভাবে, এভাবে হচ্ছে আপনার এখানেও হচ্ছে আপনার এই যে হলন্ত মানে অ্যারাবিকে যেটা থাকবে, এই যে এইভাবে একটা বর্ণ থাকবে, বর্ণের উপর এরকম একটা গোল সাইন থাকে, ঠিক আছে, এরকম একটা গোল থাকে। তো এইভাবে যখনই থাকবে তখন আগের হরফের সাথে টেনে নিতে হয়। এই যে যেমন কটা এখানে লিখেছি না, কয়ের নিচে একটা সাইন দিয়েছি, এবং পড়ার সময় র এর সাথে কটাকে টেনে নিচ্ছি। ঠিক এভাবে এখানে কি বা জবর বা দেখেছি না আমরা, বা জবর বা, প্লাস হচ্ছে এরকম আরেকটা যদি থাকে, এই যে এরকম সুকুন আছে, এটার উচ্চারণ কি বয়ের মতো, এই বা এর উচ্চারণও বয়ের মতো, তাই না? তো এই আকার হওয়ার কারণে হচ্ছে এখানে মানে বা জবর বা, আর এখানে শুধু হচ্ছে বয়ের নিচে এভাবে হলন্ত দিতে পারেন, তাহলে উচ্চারণ করতে হলে কিভাবে করতে হবে, বা বা জবর বাব, ঠিক আছে? এখানে একই রকম ভাবে দেখেন এখানে উচ্চারণটাও করতে হবে, মানে এখানে হামজা, হামজা বা জবর আব, হামজা বাজে ইব, এখানে হামজা বা পেশ উব, মানে হামজা পেশ উ, বা এর উপরে কি আছে একটা সুকুন, ঠিক আছে, এটাকে বলা হয় সুকুন, মানে টেনে নিতে হয়। বা হচ্ছে বাংলায় আমি যেটা এই যে নিয়ম যেটা দেখাইলাম, এই যে হলন্ত বা হসন্ত, সেটার সাথে কানেক্ট করে আপনি করতে পারেন। আর অ্যারাবিকটা হচ্ছে বাংলা থেকে সহজ, কারণ বাংলাতে অনেকগুলা হচ্ছে আপনার আছে, মানে দীর্ঘ ইকার, হ্রস্ব ইকার থেকে শুরু করে আরো অনেকগুলো আছে না, রিকার, একার, তো অত কিছু কিন্তু অ্যারাবিকে নাই। অ্যারাবিকে হচ্ছে কয়টা আছে, তিনটা আছে, তার মধ্যে হচ্ছে দেখেন প্রথম তিনটা দেখলাম, আর এখানে হচ্ছে যদি ওই ধরনের আকার একার না থাকে, তাহলে উপরে কি থাকবে,
মানে সেই লেটারের উপরে একটা গোল সাইন থাকবে, অথবা দেখেন এই যে এরকম থাকতে পারে, এটা এরকম থাকা হচ্ছে অর্থই হচ্ছে সেটা হলন্ত বা হসন্ত, বাংলাতে যেটা পড়েছেন সেটা। আচ্ছা, এখানে আর একটা আছে, এটাই হচ্ছে আপনার মোটামুটি আরবিটা রিডিং পড়ার জন্য এটাই হচ্ছে আপনার লাস্ট। ঠিক আছে, এখানে দেখেন, আমি যদি এখানে হচ্ছে একটু লিখি, আমরা কি দেখেছি, তিনটা দেখেছি না? একটা হচ্ছে কি, মানে উপরে কোন একটা লেটারের উপরে থাকলে হচ্ছে এই যে আকার, ঠিক আছে, মানে কোন একটা লেটারের নিচে থাকলে হচ্ছে ইকার, বাজের বি, এই যে ইকার। আর হচ্ছে একই লেটার সেটার হচ্ছে উপরে এভাবে গোল থাকলে হচ্ছে বা পেশ বু, এটা আমরা দেখেছি। ঠিক আছে, এখন আমাদের যেটা, এটাই হচ্ছে দুইটা থাকতে পারে। ঠিক আছে, এখানে আপনার যদি একটা লিখি বা, এই একই মানে একই যদি হচ্ছে এই যে জবর বা আকার যদি দুইবার থাকে, তাহলে উচ্চারণ করতে হবে আন। আচ্ছা, উচ্চারণ করতে হবে হচ্ছে আন। বা দুই, মানে বা দুই জবর, এখানে দুইটা জবর আছে না, দুইটা জবর আছে, বা দুই জবর বান, এখানে ব আছে, ব প্লাস এই দুই জবরের জন্য আন। ঠিক আছে, বা দুই জবর বান। আবার পরে যদি লিখি নিচে দুইটা জেড দেই, তাহলে হচ্ছে ব প্লাস হচ্ছে এখানে কি, কি হবে, বা দুই জেড, মানে এটা হচ্ছে আপনার এই দুইটা জের মানে হচ্ছে ইন, মানে এটা তো হচ্ছে আপনার কি ছিল, এর নিচে হচ্ছে জের মানে রস্বই না, তো সেই রস্বইয়ের সাথে একটা দন্ত্য ন যোগ হবে, ঠিক আছে, ডাবল হওয়ার জন্য। আবার আরেকটা যদি আমি দেখি, এখানে দুই পেশ ব যোগ হচ্ছে উন। ঠিক আছে, আগে দেখেন প্রথমে কি করেছি, লেটারের সাথে একটা থাকার কারণে, মানে এখানে হচ্ছে আপনার লেটারের সাথে এক জবর থাকার কারণে হচ্ছে আকার, এখানে হচ্ছে লেটারের সাথে এক জেড থাকার কারণে রস্বইকার, এক পেশ থাকার কারণে রস্য উকার, এভাবে আমরা দেখেছি তাই না, বা জবর বা, বাজের বি, আর হচ্ছে বা পেশ বু। ঠিক আছে, আচ্ছা আমার একটু রং প্রেস হয়ে গেছে তো, সমস্যা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন, আর একই জিনিস, এখানে একটা জবর ছিল তখন আকার, এই যে আকার, একটা জেড ছিল এই জন্য ইকার, আর হচ্ছে একটা পেশ ছিল সেজন্য উকার, তিনটা কার আমরা দেখলাম। তো এখানে বায়ের উপর একটা আকার আছে, তার মানে কি বা জবর বা, বায়ের নিচে একটা রস্বইকার আছে, এই যে এটা জের আছে, জের মানে রস্বইকার, তাহলে বা জের বি। এই যে বায়ের উপরে একটা পেশ আছে, তার মানে কি রস্ব উকার, বা পেশ বু। আর এই একই জবর যদি ডাবল থাকে তাহলে বা দুই, দুইটা জবর আছে না, বা দুই জবর বয়ের সাথে কি হবে, যে আন যোগ করতে হবে। আর এই যে নিচের দুইটা আছে মানে কি ইন যোগ করতে হবে, আর উপরে দুইটা পেশ আছে মানে উন যোগ করতে হবে। ঠিক আছে, তো এতটুকু যদি মোটামুটি আইডিয়া থাকে, তাহলে ইনশাল্লাহ আপনাদের হচ্ছে অ্যারাবিকটা পড়ার ক্ষেত্রে এই পর্যন্ত হচ্ছে আপনার বেসিক। ঠিক আছে, অ্যারাবিক পড়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। এরপরে যেটা হচ্ছে আপনার অ্যাডিশনাল আছে, অ্যাডিশনাল হচ্ছে এটাকে যদি আমরা ভাঙি, আচ্ছা এই যে এখানে বলা হচ্ছে সাদ্দা বা হচ্ছে তাজদিদ। ঠিক আছে, এই তাজদিদটা আসলে আপনার যে হলন্ত বা হসন্ত দেখেছেন না, ওইটার সাথে কানেক্ট করে আমি একটু জাস্ট 1 মিনিট এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে হলন্ত বা হসন্তর সাথে চিন্তা করতে পারেন। তো মনে করেন এখানে কি আছে, বা আছে, এই যে মানে তাসদিদের হচ্ছে সাইন, মানে তাসদিদ, সেটা সাইন হচ্ছে এই যে এরকম থাকবে। ঠিক আছে, এরকম একটা, যেমন আল্লাহ লিখার সময় দেখেন না, এই যে এরকম আছে। তো এটার অর্থ হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে তাজদিদ বা সাদ্দা। তো এটার উপরে যখন এটা থাকবে, এবং মনে করেন এটার উপরে কি আছে, জবর আছে, ধরে নিচ্ছি, ঠিক আছে, এটার উপরে হচ্ছে জবর আছে, এটার উপরে কি থাকতে পারে, পেশ থাকতে পারে। আবার একই লেটারের উপরে এই তাজদিদের উপরে হচ্ছে, মানে তাজদিদের এভাবে লিখতে হয়, জের, জের এভাবে লিখতে হয়, এটা নিচে লিখতে হয়, এটা লিখার নিয়ম। এভাবে যদি থাকে, দেখেন উপরে তাজদিদ আছে মানে কি, মানে হচ্ছে এটার অর্থ হচ্ছে এটা কি, এটা হচ্ছে বয়ের মতো উচ্চারণ হবে না, তার মানে একটা হচ্ছে জবর আছে,
প্রথমে একটা একটা আছে যেটার নিচে আসলে কোনো মানে যেটার কোনো ইয়া নাই, যে হলন্ত বা হসন্ত, প্লাস হচ্ছে ব, আরেকটা কি আছে উপরে এই জবরের জন্য একটা আকার। ঠিক আছে, উচ্চারণটা এমন হবে। আবার এখানে কি আছে, পেশ আছে না, তো এখানে একটা তাসদিদ বা সাদ্দা আছে। তো তাসদিদের কারণে প্রথমে একই লেটার হচ্ছে এভাবে হলন্ত বা হসন্ত দিয়ে লিখতে হয়, প্লাস হচ্ছে এটা কি উকার, বা পেশ বু। ঠিক আছে, এরপরে দেখেন বাজের বি আছে, মানে উপরে একটা তাসদিদ আছে, তো এই জন্য প্রথমে হচ্ছে হলন্ত প্লাস হচ্ছে বাজের বি। এইভাবে করে হচ্ছে উচ্চারণটা করতে হয়। তো এখানে হচ্ছে শুরুতে আমি একটা হচ্ছে যদি মানে কমন একটা বায়ের সাথে মিল করে আসছে, হামজা জবর আ আছে মনে করেন, আর এখানে বা আছে, বায়ের উপরে কি আছে একটা তাসদিদ, আর তার উপরে একটা জবর আছে। তার মানে হামজাতে কি উচ্চারণ হবে, উচ্চারণ হবে। আর এই যে আব্বা। উপরে হচ্ছে তাসদিদের জন্য কি হবে, মানে এটা হচ্ছে তাসদিদের জন্য আমার, মানে আমি ডান দিক থেকে লেখা শুরু করছি, ঠিক আছে। এই তাসদিদের জন্য আমার হচ্ছে বয়ের নিচে একটা হলন্ত, মানে এটাকে রিপিট করে, মানে এই বা দুইবার হবে, তার উপরে হচ্ছে একটার নিচে হলন্ত হবে, তার পরেরটার উপরে যে উপরে যে সাইন আছে বা জবর বা। ঠিক আছে, বাহ। এইভাবে। তো এখানে আপনি যদি সরেয়ার সাথে চিন্তা করেন, আমরা তো ডান দিক থেকে লিখি, মানে আরবিক, আর এটা বাম দিক থেকে সরেয়া, তারপরে কি আছে প্লাস, বয়ের নিচে হলন্ত প্লাস হচ্ছে বয়ের পরে তাহলে কি হলো, মানে আমরা আব্বা। বাঙালিরা বলি আব্বা, তাই না? তো এইভাবে করে আসলে উচ্চারণটা। ঠিক আছে, তো আশা করছি এটা আপনাদের একটু হইলে হেল্প হবে। আর আপনারা এটা মেইনলি এটা একটু প্র্যাকটিস করবেন, আর ইউটিউবে অনেক ভিডিও আছে, মানে একেবারে শুধুমাত্র বেসিক থেকে এতটুকু